সো চলুন তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। ওকে, সো গুড মর্নিং। আগের দিনকে আমরা দুটো মেটাবলিক সিনড্রোম নিয়ে ডিসকাস করেছিলাম। সেটা হচ্ছে ডায়াবেটিস আর তার সাথে কার্ডিওভাস্কুলার ডিজিজ। এইগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা যেটা শুরু করব সেটা বেসিক্যালি হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম নিয়ে। তো আজকে যেটা আমরা শুরু করছি এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম বা আমাদের জিআই সিস্টেমে যে ডিসঅর্ডার গুলো তৈরি হয় তার আমরা কিভাবে ডায়েটারি ম্যানেজমেন্ট করতে পারবো। তো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এই যে টার্মটা বা গ্যাস্ট্রোইন্টেস্টাইন এই যে টার্মটা রয়েছে এটা মেইনলি আমাদের বডির দুটো পার্টকে ইন্ডিকেট করে। একটা হচ্ছে গ্যাস্ট্রো অর্থাৎ রিলেটেড টু আর স্টমাক, ঠিক আছে, এবং ইন্টেস্টাইন যেটা আমাদের স্মল ইন্টেস্টাইন এবং আমাদের লার্জ ইন্টেস্টাইন, এই দুটো পোর্শনকে ইন্ডিকেট করছে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ মানে হচ্ছে বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার মানে হচ্ছে যখন আমাদের বডিতে কোনো প্রবলেম হচ্ছে সেটা ইদার স্টমাকে হতে পারে অথবা ইন্টেস্টাইন, ইদার স্মল ইন্টেস্টাইন অর লার্জ ইন্টেস্টাইন, সেই সমস্যাগুলোকে আমরা বলবো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার। এবং এই যে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে বা স্মল ইন্টেস্টাইনের মধ্যে স্টমাক একটা হোল স্টমাক রয়েছে, এছাড়াও স্মল ইন্টেস্টাইনের মধ্যে কিন্তু বিভিন্ন পার্টে প্রবলেমটা হতে পারে। আমরা দেখেছিলাম স্মল ইন্টেস্টাইনে বা আমরা অনেক ছোটবেলায় পড়েছিলাম যে স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট থাকে, ডিওডিনাম, ইলিয়াম এবং জেজুনাম। ডিওডিনাম কোনটা? যেটা এই স্টমাকের এন্ড পোর্শনের সঙ্গে যুক্ত থাকছে, অর্থাৎ স্টমাকের এন্ড পোর্শন থেকে যখন স্মল ইন্টেস্টাইনটা শুরু হচ্ছে সেই যে কানেকশনটা, সেই জায়গাটা অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট হচ্ছে ডিওডিনাম। তারপরে এই যে পুরো পেঁচানো যে শেপটা আমরা দেখতে পাচ্ছি এই পুরোটা হচ্ছে ইলিয়াম, এবং জেজুনাম হচ্ছে এই যে জায়গাটা, যেই পার্টটা লার্জ ইন্টেস্টাইনের সাথে কানেক্টেড, সেই পার্টটা আসছে জেজুনাম। আচ্ছা, এবার এই যে বিষয়টা থাকে এগুলোর মধ্যে কোনো একটা পার্টে প্রবলেম হতে পারে। নেক্সট কি হয়? কোলনে যাব। কোলন বা লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনকে আমরা কোলনও বলে থাকি। লার্জ ইন্টেস্টাইনেরও আবার তিনটে পার্ট থাকে, ঠিক আছে। একটা পার্ট যেটা এই নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে, ওকে, এবং তারপরের এই পার্টটা, এবং তারপরে উপর থেকে নিচের দিকে আসছে। এরকম তিনটে পার্ট থাকে যেটাকে আমরা অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন এবং ডিসেন্ডিং কোলন বলছি। অ্যাসেন্ডিং মানে নিচ থেকে উপরে যাও, তাই লেফট পার্ট, কোলনের যে লেফট পার্ট যেখান থেকে এই নিচ থেকে উপরের দিকে যাচ্ছে এই পার্টটাকে বলা হবে অ্যাসেন্ডিং কোলন। তারপরে এই যে পোর্শনটা এইটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, এবং নেক্সট এই পোর্শনটা হচ্ছে ডিসেন্ডিং মানে উপর থেকে নিচে নামছে, সেটাকে বলা হয় ডিসেন্ডিং। তো ডিসেন্ডিং কোলন, এই তিনটে পার্টের মধ্যে কোথাও প্রবলেম দেখা যেতে পারে, অথবা যে রেকটাম অর্থাৎ আমাদের যেখানে আলটিমেটলি স্টুলটা জমা থাকছে সেই রেকটাম বা অ্যানাসের ক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম দেখা যেতে পারে। এই প্রত্যেকটা নিয়েই আমরা জানবো, এবং যেখানে আমরা দেখছি এই যে অলরেডি আমাদের ডিসকাস করা আছে। আচ্ছা, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, কোলন, ওকে, এইগুলো পুরোটাই আমাদের মোটামুটি কমপ্লিটেড হয়েছে। এরপরে আমরা লার্জ ইন্টেস্টাইনের পুরো স্ট্রাকচারটা দেখলাম। এই যে লার্জ ইন্টেস্টাইনে এক একটা যে খাঁজ দেখতে পাচ্ছি, এই এক একটা খাঁজ কিন্তু আমাদের এক একটা অর্গানের সাথে রিলেট করে। কোনো একটা জায়গা আমাদের হার্টের সাথে কানেক্টেড, কোনো একটা জায়গা আমাদের লিভার, প্যানক্রিয়াস, ব্রেন, তারপরে আমাদের কিডনি, এই প্রত্যেকটা অর্গানের সাথে কিন্তু
কানেক্টেড হচ্ছে এই পুরো কোলনটা। সেই জন্য কোলনের মধ্যে যদি কোনো প্রবলেম তৈরি হয় তাহলে কি হবে, ওই যেই পার্টটায় প্রবলেম তৈরি হয়েছে সেই পার্টের সাথে রিলেটেড যে অর্গ্যানটা, সেই অর্গ্যানে কিন্তু প্রবলেম আসবে। এবং ন্যাচারালি যেটা আমরা দেখে বুঝবো না যে কোন পার্টে, বা হঠাৎ করে যদি কারোর হার্ট রিলেটেড প্রবলেম হয় বা হয়তো কারোর ডায়াবেটিস হয়েছে, ঠিক আছে, ডায়াবেটিস মানে প্যানক্রিয়াসের একটা প্রবলেম তো দেখা গেছে, এবার হতেই পারে আমার কোলন আপসেট রয়েছে। কোলন আপসেটের জন্য কিন্তু ডায়াবেটিসটা আরো বেশি অ্যাগ্রাভেট করতে পারে। তাই আমি যদি আমার কোলনকে ক্লিয়ার রাখতে পারি, ক্লিন রাখতে পারি, তাহলে এই অর্গ্যান গুলো ভালো থাকবে। এবার ন্যাচারালি আমি কোনো একটা পার্টকে টার্গেট করতে পারবো না, অর্থাৎ আমার এই ট্রান্সভার্স কোলনে কোনো এই জায়গাটাতে যদি কোনো টক্সিনস অ্যাকুমুলেশন হয় এবং তার সাথে রিলেটেড হচ্ছে আমার হার্ট, তো আমি হার্টকে ভালো রাখার জন্য নিশ্চয়ই এই একটা পোর্শনকে টার্গেট করতে পারছি না, আমাকে টোটাল কোলনকে কিন্তু ক্লিন রাখতে হবে। সেই ক্লিন রাখার প্রসেসটাই হচ্ছে আমাদের ডায়েটারি ম্যানেজমেন্ট। আচ্ছা, আমি বোধহয় এইটা একটু উল্টে দিয়েছিলাম এই স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে, যে জায়গাটা জেজুনাম যেটা বললাম, সেই জেজুনামটা, ডিওডিনামটা বলেছিলাম যেটা স্টামাকের সাথে কানেক্টেড, স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট এবং স্টামাকের এন্ড পার্ট যে অংশটা, দ্যাট ইজ জেজুনাম। সেকেন্ড পার্ট কোনটা থাকছে, দ্যাট ইজ সেটা হচ্ছে ডিওডিনাম, স্টামাকের এন্ড পার্ট এবং স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট সেটা হচ্ছে ডিওডিনাম। নেক্সট পার্ট কি থাকে, সেকেন্ড পার্ট কি থাকে, জেজুনাম। জেজুনাম যেখানে মেইনলি আমাদের খাবারগুলো রেস্ট করছে এবং সেখানে ডাইজেশন প্রক্রিয়াটা চলছে। আমরা তো এর আগে ডাইজেশনের সময় পড়েছিলাম যে আলটিমেটলি যত ডাইজেশন রয়েছে সব কিন্তু আমার স্মল ইন্টেস্টাইনে এসে কমপ্লিটেড হচ্ছে। সেই যে কমপ্লিশনটা সেটা হয় এই জেজুনামের মধ্যে। সেই জন্য আমরা যখন পড়েছিলাম বিভিন্ন থেরাপিউটিক ডায়েটের টেকনিক পড়েছিলাম, আমরা কিন্তু সেখানে জেজুনোস্টমি পড়েছিলাম, রাইট? কারণ কি, জেজুনোস্টমির মাধ্যমে কি দেওয়া হচ্ছিল, নিউট্রিয়েন্টস ডাইরেক্টলি জেজুনামে পাঠানো হচ্ছিল, কারণ এই জেজুনাম থেকেই আলটিমেটলি নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন গুলো শুরু হবে। যেই নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্পশন হয়ে গেল, বাকি যেগুলো বাই প্রোডাক্টস রয়েছে যেগুলো অ্যাবজর্ব হবে না বডিতে, সেগুলো চলে আসে স্মল ইন্টেস্টাইনের এন্ড পার্ট অর্থাৎ ইলিয়ামে। ইলিয়াম থেকে দেন ইট ইজ ট্রান্সফার্ড টু দি লার্জ ইন্টেস্টাইন বা কোলনে। ওকে, এই স্ট্রাকচারটুকু বোঝা গেছে সবার? এটার মধ্যে কোনো ডাউট কারো? কোনো প্রশ্ন নেই তো? বেশ, আচ্ছা, এরপরে নেক্সট যেটা আমরা আসব সেটা হচ্ছে আমাদের যে জিআই সিস্টেমের বা জিআই ট্র্যাক্টের মধ্যে ইনিশিয়ালি যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাসিডিটি। আমাদের কোলন বা আমাদের জিআই সিস্টেম, সেটা স্টামাক হোক বা স্মল ইন্টেস্টাইন হোক, সেটা তখনই আপসেট হয় যখন আমাদের বডির পিএইচটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে। আমাদের বডি তো একটা তার ভারসাম্যটাকে বজায় রাখে, তো যখন সেটা অ্যাসিডিক হয়ে যায় তখনই কিন্তু আমাদের বডির মধ্যে বেশ কিছু প্রবলেম হয়। কিরকম প্রবলেম? এবং অ্যাসিডিকের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি কি মনে করি, যে জিনিসটা যত বেশি টক তার অ্যাসিডিক ভ্যালুটা হয়তো তত বেশি। সেই জন্য আমরা ভাত, রুটি, দুধ, দই, দইটা তো তাও টক, দুধ, ছানা, মাছ, মাংস, ডিম, এই জিনিসগুলো যেহেতু টেস্ট টক নয়, তাই জন্য একে আমরা কিন্তু অ্যাসিডিক পিএইচ এর মধ্যে ভাবি না। বাট আলটিমেটলি দেখা যায় যে এইগুলোর, অর্থাৎ যে কোনো সিরিয়াল প্রোডাক্ট, রিফাইন্ড যত বেশি সেটা রিফাইন্ড হচ্ছে,
এবং অ্যানিমাল প্রোডাক্ট, এগুলোর অ্যাসিডিক পিএইচটা কিন্তু অনেকটা বেশি কম্পেয়ার্ড টু দ্য ফ্রুটস। ওকে, কিভাবে? আমাদের একটা পিএইচ স্কেল থাকে, এই যে এই পিএইচ স্কেলটা, পিএইচ স্কেলের মধ্যে নাম্বার 7, পিএইচ স্কেলটা শুরু হয় 0 থেকে 14 পর্যন্ত, এর মিডিল ফ্যাক্টরটা হচ্ছে নাম্বার 7। এই নাম্বার 7টা হচ্ছে নিউট্রাল, অর্থাৎ এখানে অ্যাসিডিক বা বেস কিছুই নেই, অ্যাসিডিক বা অ্যালকালাইনিটি কিছু নেই। 7 থেকে যত কমের দিকে পিএইচ হবে, যেই ফুডের পিএইচ যত কম, তার কিন্তু অ্যাসিডিক নেচারটাও তত বেশি হবে। ওকে, সেম যখন আমি 7 থেকে আরো বেশি পাবো, 7 থেকে যত বেশি হবে তার অ্যালকালিনিটিটা কিন্তু ততটাই বেশি হয়। এবং এই যে অ্যাসিডিক বিষয়টা যে হচ্ছে, আমাদের বডিতে অ্যাসিডিটি জেনারেট হচ্ছে, ইনিশিয়াল সিমটম হচ্ছে অ্যাসিডিটি বা ইনডাইজেশন বা হালকা পেট ভার হয়ে থাকে। এটা আমার জিআই ট্র্যাক্টের একদম ইনিশিয়াল স্টেজ বলতে পারি, যেটাকে আমরা কিন্তু কেউ সেভাবে নজর করি না, এবং ম্যাক্সিমাম আমরা হয়তো কিছু অ্যান্টাসিড নিচ্ছি। এবং অনেক জায়গায় এই কথাটাও শোনা যায় যে যদি বেশি অ্যাসিড হয়, বেশি অম্বল হয়, তাহলে তার উপরে আরো খাবার খেতে বলা হয়। খাবার খেলে সেই অ্যাসিডিটিটা চেপে যাবে, বাট সেখানে কিন্তু অ্যাসিডিটিটা আরো বেড়ে যাচ্ছে। কারণ অ্যাসিডিক পিএইচ কখন হয়েছে, কেন হয়েছে? আমার বডি প্রপারলি খাবারকে ডাইজেস্ট করতে পারেনি, সেই জন্য ওগুলো থেকে থেকে অ্যাসিডিক পিএইচটা বেড়ে গেছে, তার অ্যাসিডিক কন্টেন্টটা জেনারেট হয়েছে। এই অবস্থায় যদি আমরা এক্সট্রা আরো ফুড ইনটেক করি এবং বডিকে যদি তখন আরো বেশি করে কাজ করতে হয় সেটাকে ডাইজেস্ট করার জন্য, ন্যাচারালি কিন্তু বডির অ্যাসিডিটিটা বাড়তে থাকবে। আচ্ছা, এখানে কিছু ফ্যাক্টস আমরা দেখবো বা মিথস দেখবো, মিথস ভার্সেস ফ্যাক্টস, যেগুলো অ্যাসিডিক এর সাথে রিলেটেড। এরপরে আমরা ফাইনালি যেটা দেখব সেটা হচ্ছে এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজেস গুলো। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ ক্যান বি অ্যাকিউট অর ক্যান বি ক্রনিক। অ্যাকিউট মানে কি? হঠাৎ করে আমার কোনোদিনও বদহজম হয়ে গেল, অ্যাসিডিটি হয়ে গেল, বমি হলো, ঠিক আছে, বা একটা ফুড পয়জনিং হয়ে গেল, সেটা হচ্ছে অ্যাকিউটের মধ্যে পড়ছে। অ্যাকিউট মানে হচ্ছে যেটা ইনস্ট্যান্ট হচ্ছে, অর্থাৎ যেটা শর্ট টার্মে হচ্ছে, কিন্তু তার সিভিয়ারিটিটা অনেকটা বেশি, হঠাৎ করে হলো এবং সেটা প্রচন্ড বেশি রকমের হলো, সেটা হচ্ছে অ্যাকিউট। আর ক্রনিকটা কি? তাহলে দুটো ফর্ম আমরা পাই, একটা অ্যাকিউট আর একটা ক্রনিক। এই ক্রনিক সিমটমস গুলো কি কি? যেটা বহুদিন ধরে রয়েছে সেটাকে বলা হয় ক্রনিক বা লং টার্মে থাকে ক্রনিক। যেরকম ক্রনিকের ক্ষেত্রে আমরা বলতে পারি কারণ আইবিএস রয়েছে, ইরিটেবল বাওয়েল সিনড্রোমের প্রবলেম কারোর, বা কারোর হয়তো কনস্টিপেশন আছে, এগুলো হচ্ছে ক্রনিক, অর্থাৎ এগুলো বহুদিন ধরে একই রকম ভাবে চলছে। বা কারোর ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে। These things are related to the chronic disorder, chronic GI disorder. গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এটা লিখে দেবেন তাহলে খুব ভালো হয়, তাহলে আমি অ্যাকিউট আর ক্রনিকটা। ক্রনিক মানে হচ্ছে যেটা লং টার্মে থাকে, যেরকম ল্যাকটোজ ইনটলারেন্সের কথা বললাম, বা কারোর কনস্টিপেশনের সমস্যা রয়েছে, বা হয়তো কারোর ইরিটেবল বাওয়েল সিনড্রোমের প্রবলেম রয়েছে, বা কারোর ফ্রিকুয়েন্ট ডায়রিয়ার প্রবলেম রয়েছে, এইগুলো ক্রনিকের মধ্যে পড়ে। আর অ্যাকিউট কোনটা? যেখানে ইউজুয়ালি দেখা যায় সেটা হঠাৎ করে হয়েছে এবং তার
প্রকোপটা অনেক সিভিয়ার। যেরকম কারোর ফুড পয়জনিং যদি হয়, ফুড পয়জনিং হয়েছে মানে তো এই নয় যে তার সারা জীবন ফুড পয়জনিং থাকছে, সেটা নয়। বা হয়তো কারোর ইনডাইজেশন হলো, বমি হলো, তাহলে সেটা হচ্ছে অ্যাকিউটের মধ্যে থাকে, প্রচন্ড সিভিয়ার একটা কন্ডিশন হয়ে গেল, কিন্তু সেটা শর্ট টার্ম। এই দুটোই হচ্ছে ডিফারেন্স থাকে। অ্যাকিউট মানে শর্ট টার্ম বাট সিভিয়ার, আর ক্রনিক মানে লং টার্ম বাট নট দ্যাট মাচ সিভিয়ার কম্পেয়ার্ড টু অ্যাকিউট ডিসঅর্ডার। ঠিক আছে, বোঝা গেল? ম্যাম, হুম, খাবার বলুন। খাবার যখন ডাইজেস্ট হচ্ছে না তখনও অ্যাসিডিটি হচ্ছে, হ্যাঁ, আর পেট খালি থাকলেও তো অ্যাসিডিটি হুম, হয়। হবে। কেন হবে? কারণ আমাদের স্টমাকের মধ্যে HCl সিক্রেশন হয়, যেটা আমরা প্রোটিনের ক্ষেত্রে পড়েছিলাম। এই যে HCl সিক্রেশন হচ্ছে, এবার যদি দেখা যায় যে HCl টা কোনো খাবারকে পাচ্ছে না, যার ওপরে HCl টা কাজ করবে, তখন তো অলরেডি আমার স্টমাকের মধ্যেই ওই HCl টা রয়েছে, ওর তো কোনো কাজ হচ্ছে না আলটিমেটলি। তার ফলে স্টমাকটা অ্যাসিডিক হয়ে যায়, কারণ স্টমাক এমনি অ্যাসিডিক, এবং তার সাথে সাথে যখন HCl সিক্রেশন হচ্ছে তখনও কিন্তু সেটা অ্যাসিডিক হয়ে যায়, যেটা আমরা মিথস এর মধ্যে দেখতে পারবো। HCl রিলেটেড যে মিথস গুলো রয়েছে, কি বলা থাকে? এই যে HCl যেটা আমার স্টমাকের মধ্যে প্রডিউস হচ্ছে, এটা বেসিক্যালি আমার যে ফুড পাইপটা রয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু ব্লাডের মধ্যে আসতে পারে, এবং যে কারণে আমার ব্লাডের যে পিএইচটা রয়েছে সেটাকে অল্টার করতে পারে, এবং আলটিমেটলি দেখা যায় যে আমার অ্যাসিডিটির চান্সেসটা বেড়ে গেল। এই কয়েকটা অসুবিধা কিন্তু দেখা যায়। একই রকম ভাবে বাইল সল্টের ক্ষেত্রেও এই ব্যাপারটা দেখা যায়, যে যত বেশি বাইল সিক্রেশন হবে এবং সেখানে যদি ফুড না থাকে, তাহলে বাইলও কাজ করতে পারছি না, তখনও কিন্তু বাইল আমাদের যে পুরো লাইনিং গুলো রয়েছে, জিআই সিস্টেমের যে লাইনিং গুলো রয়েছে সেগুলোকে কিন্তু অ্যাসিডিক করতে পারে, এবং যে কারণে আমরা বলি যে টক ঢেকুর দিচ্ছে বা একটা তেতো ঢেকুর হচ্ছে, এই পুরোটাই কিন্তু আমাদের HCl বা বাইলের কাজ না করার জন্য। ঠিক আছে, বোঝা গেল? ম্যাম, গরম জল কি অ্যাসিডিটিতে হেল্প করে কমাতে? করতে পারবে, হ্যাঁ। গরম জল অ্যাকচুয়ালি আমাদের মেটাবলিক রেটটাকে হাই করে দেয়, তার ফলে যে খাবারগুলো এখনো ডাইজেশন হয়নি সেগুলো কিন্তু খুব ভালোভাবে ডাইজেস্ট হতে পারে, এবং মেটাবলিক রেটটা হাই হওয়ার ফলে এনার্জি ডেরিভেশনটাও খুব ভালোভাবে হতে পারে। সেই জন্য আমরা যদি হালকা গরম জল খাই তাহলে সেটা আমাদের মেটাবলিক রেটকে এনহ্যান্স করতে হেল্প করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, ম্যাম। অনেক সময় অ্যাসিডিটি হলে ঠান্ডা জল খায়, এটা কি ভালো? হতে পারে। দুটোই আমরা রুম টেম্পারেচারের নেব না, বা একদম মানে চিল্ড ওয়াটার সেটা নেব না। ঠিক আছে, অ্যাসিডিটি মানে কি একটা বার্ন হচ্ছে, সেই বার্নটাতে আমি যখন জল দেব, যে কোনো জায়গায় যদি আগুন লাগে আমরা কি করি, সেখানে জল দিই যাতে করে আগুনটা নিভে যায়। সেম জিনিসটা আমাদের বডির মধ্যেও হচ্ছে, আমাদের স্টামাকে হচ্ছে। স্টামাকে আয়ুর্বেদিক ভাষায় এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অগ্নি, মানে জঠর অগ্নি বলা হয়, আমাদের স্টামাককে তো জঠর বলা হয় বা পেট বলি আমরা যাকে। তো ওই আগুনটাকে বা ওই হিট যেটা জেনারেট হয়েছে, সেই হিটটাকে মিনিমাইজ করার জন্য আমাদেরকে তার মধ্যে জল দিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি সেই মুহূর্তে ঠান্ডা জল নিই, ন্যাচারালি আমার ওই হিটটা কমে আসবে। বডি যখন অনেক বেশি হিটেড হয়ে যায় তখনই কিন্তু অ্যাসিডিটি, ইনডাইজেশন, এই সমস্যাগুলো বাড়তে থাকে। বোঝা গেল? এবং অ্যাসিডিটির বা ইনডাইজেশনের সিমটমস গুলো আমরা কি কি বলতে পারি? পেট ফেঁপে যাওয়া, পেট ফাঁপা যেটাকে বলি, বা ব্লোটিং। ঠিক আছে, কি বলবো ইনডাইজেশনের জন্য? একটা হচ্ছে ব্লোটিং। ওকে, এটা একটা ভীষণ কমন সিমটমের মধ্যে আসে যে পেট ফেঁপে গেছে,
তারপরে দেখা যায় একটা নজিয়া ভাব, অর্থাৎ গা বমি ভাব, বমি হচ্ছে না কিন্তু একটা অস্বস্তিকর আনকমফোর্টেবল একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। এটার পরে পরে আস্তে আস্তে আসে রিফ্লাক্স। রিফ্লাক্সটা কি, যখন আমাদের মুখ দিয়ে ওই টক জল বা একটা ঢেকুর দিচ্ছে, যেটা খুব বাজে টাইপের একটা ঝাঁঝালো ঢেকুর দেয়, যখন রিফ্লাক্স হতে পারে। তার ছাড়াও আসতে পারে অ্যাবডোমিনাল পেন। কেউ কিছু বলছে? এইগুলো ইনডাইজেশনের প্রাইমারি সিমটমের মধ্যে দেখি। এবার তাহলে ইনডাইজেশনের, কারোর যদি ইনডাইজেশনের প্রবলেম হয়, তাহলে তার ডায়েটরি ম্যানেজমেন্টটা আমরা কি করে করব? সবার প্রথমে দেখতে হবে। হ্যাঁ বলো। বলছি এই ইনডাইজেশন হলে অনেকে ইনো কিংবা গ্যাসোফাস এই টাইপের খাবার গুলো মানে এই টাইপের না, জলগুলো মানে এগুলো নেয়, তখন এটা কি শরীরের পক্ষে ভালো না খারাপ? ইনডাইজেশন হয়েছে মানে আমার বডিতে অ্যাসিডিটি বেড়ে গেছে, তাই জন্য আমি তার মধ্যে কি দিচ্ছি? সোডা অ্যাড করছি। সোডাটা কি অ্যালকালাইন হয়, সেই জন্য সোডা অ্যাড করলে আমার বডিটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। কিন্তু সেটা অতিরিক্ত ভাবে ইউজ করা উচিত নয়, আমি লিমিটেড নিতে পারি। ঠিক আছে? যখন মানে অতিরিক্ত অ্যাসিড হয়েছে মানে আমাকে সেটাকে দমন করার জন্য অতিরিক্ত অ্যালকালাইন দিতে হবে। তো সেই জায়গায় আমরা নুনও নিতে পারি, নুনটাও অ্যালকালাইন। কিন্তু আরো বেটার যদি আমরা নিতে চাই, তখন আমরা সোডা ইউজ করছি, বা ইনো টিনো আর যা যা রয়েছে, সেগুলো হচ্ছে আলটিমেটলি আমাদের বডিতে অ্যালকালিনিটি দিচ্ছে, সেটাই। ওকে, এবার যদি এর ডায়েটরি ম্যানেজমেন্ট করতে যাই, তাহলে সবার প্রথমে দেখতে হবে এমন কোন ফুড যেগুলোর অ্যাসিডিক পিএইচ অলরেডি বেশি। তার মধ্যে প্রথমে থাকে ফ্যাটি ফুডস। যে কোনো ফ্যাটি ফুডস যদি আমরা নিই, তাতে কিন্তু আমার অ্যাসিডিক কন্টেন্ট আরো বাড়বে। তারপরে কি? সুগারি ফুড। ওকে, মিষ্টি জাতীয় বা সিম্পল সুগার যদি আমরা নিচ্ছি, বা সিম্পল কার্বোহাইড্রেট যদি নিচ্ছি, তাতে অ্যাসিডিটি বাড়ার চান্স থাকে। নেক্সট হচ্ছে ক্যাফেইন, অর্থাৎ কফি, এই মুহূর্তে যদি নেওয়া হয়ে থাকে। এছাড়াও যদি বিভিন্ন ধরনের স্পাইসেস, স্পাইসেস বলতে যেগুলো আমাদের স্টামাককে ভীষণভাবে ডমিনেট করতে পারে। হুম, বলছি অনেক সময় দেখা যাচ্ছে যে যেটা দুধ কফি হয়, দুধ দিয়ে যে কফিটা খাওয়া হয় সেটার পরে অ্যাসিডিটিটা হয়, কিন্তু ব্ল্যাক কফি উইদাউট সুগার খেলে তার ফলে কিন্তু কোনো রকম অ্যাসিডিটিটা হয় না। না, যখন আপনার অ্যাসিডিটি হয়েছে সেই মুহূর্তে এগুলো আমরা নেব না। ঠিক আছে, আমি সেই মুহূর্তের কথা বলছি যখন ইনডাইজেশন হচ্ছে, বা কারোর যদি এরকম ফ্রিকুয়েন্ট ইনডাইজেশনের প্রবলেম হয়, তাহলে আমরা কিন্তু কফি অ্যাভয়েড করব। এবং কখন অ্যাভয়েড করব? বিশেষ করে এমটি স্টমাকে, সেটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। টি বা কফি যেটাই হোক, সেটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে। সেটা ব্ল্যাক কফি খেলেও হবে, তাই তো? সেম 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 ব্যাপার। ওকে ওকে, ওকে। তারপরে যদি কারো অ্যালকোহলিজমের প্রবলেম থাকে, তাহলে অ্যালকোহলটাও কিন্তু আমাকে পুরোপুরি ভাবে ডিসকার্ড করতে হচ্ছে। এবং যেটা বলছিলাম, কিছু স্পাইসেস থাকে যারা অনেক বেশি ডমিনেন্ট হচ্ছে স্টামাকের ওপরে, যেরকম আনিয়ন মানে পেঁয়াজ, রসুন, এই যেগুলো এইগুলো এগুলোও কিন্তু, বা গ্রিন চিলি, বা যে কোনো ঝাল হতে পারে, সেগুলোকে আমরা তখন সেই মুহূর্তে রাখবো না। বা যাদের ফ্রিকুয়েন্ট ইনডাইজেশনের প্রবলেম হয়, তাদের খাবারের মধ্যে কিন্তু আমরা এই ফুড গুলোকে বাদ দেব। ওকে, এগুলোকে বাদ দিচ্ছি। তাহলে আমরা নেব কি ইনডাইজেশনের ক্ষেত্রে? ইনডাইজেশনের ক্ষেত্রে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ে অফ ইটিং, সেই প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে। খাবারটাকে অনেকটা সময় নিয়ে চিবিয়ে খেতে হবে। সো দ্য ফার্স্ট থিং উইল বি ইটিং স্লোলি। ঠিক আছে, প্রপারলি চিউ করতে হবে খাবারটাকে, একদম ছোট ছোট পার্টিকেলসে ভেঙে নিতে হবে, যাতে ইন্টারনালি আমাদের বডিতে কোনো বার্ডেন তৈরি না হয়। এবং স্মল মিলস নিতে হচ্ছে, অনেকটা খাবার একসঙ্গে নেওয়া যাবে না।
ছোট ছোট মানে কম পোর্শনে আমি নেব এবং সেটা আগে ডাইজেস্ট হবে। যে মুহূর্তে আমার মনে হলো আমার খিদে পাচ্ছে, আমি তখন আবার খাবো। জাস্ট টাইম হয়ে গেছে, মানে আমাকে ব্রেকফাস্ট আমি নিয়েছি, এরপরেই আমাকে একটা মিড মর্নিং নিতে হবে, তারপরেই আমায় লাঞ্চ করতে হবে, তারপরেই আমায় আফটারনুন স্ন্যাক নিতে হবে, এই টাইমিং গুলোর কথা আমি তখন ভুলে যাব। আমাকে আগে দেখতে হবে আমার বডির কতটা টাইম লাগছে খাবারটাকে ডাইজেস্ট করতে। সেই জন্যই আমি যদি টাইম ধরে খেতে যাই বা চাই, তাহলে আমাকে স্মল মিলস নিতে হবে, ছোট ছোট পোর্শনে আমাকে খাবারটাকে ভেঙে নিতে হবে। নেক্সট কি করতে হবে, ড্রিঙ্কিং প্যাটার্ন। জলটাকে কখনোই আমরা খাবারের মাঝে খাবো না। অনেকের হ্যাবিট থাকে না যে খাবারের সাথে সাথে জল খাচ্ছে, বা খাবার খেয়ে উঠেই এক গ্লাস জল খেয়ে নিল, সেটা করব না। অ্যাট দ্য সেম টাইম খাবার খাওয়ার আগেও আমরা জল খাবো না। কারণ যখন আমি ভাবছি যে আমি খাবার খাবো, তো অলরেডি আমাকে বলা হয়েছে, খাবার দেওয়া হয়েছে খেতে আসার জন্য, বা আমি খাবারটা বাড়ছি এবার খেতে বসবো। তো আমার মাইন্ডে তো চলছে যে আমি এবার খেতে বসবো, এই রান্নাগুলো হয়েছে। আমার যখন মাইন্ডে চলছে, আমার বডি কিন্তু তখন হরমোন সিক্রেশন শুরু করে দিয়েছে, এনজাইম সিক্রেশন শুরু হয়েছে, যাতে করে এই খাবারগুলোকে ডাইজেস্ট করা যায়। সেই মুহূর্তে যদি আমি জল খাচ্ছি, অর্থাৎ খেতে বসার আগে যদি আমি জল খাচ্ছি, তাহলে কি হলো, আমার যে হিট জেনারেটটা হলো, যে এনজাইম সিক্রেশন গুলো হলো, সেগুলোকে আমি ডাইলিউট করে দিলাম। এবং তারপরে আমি খাবার খাচ্ছি, ডাইলিউটেড এনজাইম যেহেতু, অর্থাৎ এনজাইমটা যেহেতু অনেকটা পাতলা হয়ে গেছে, তার ডাইজেস্ট করতে, ওই পার্টিকুলার ফুডটাকে ডাইজেস্ট করতে সময় লাগবে। এই জন্য আমরা খাবার খাওয়ার আগে, পরে বা খাবারের মাঝে জল নেব না। তাহলে জলটা কখন নেব, খাবারের আধ ঘন্টা আগে আমরা জল, এবং খাবার খাওয়ার আধ ঘন্টা 45 মিনিট পরে আমরা আবার জল খাবো। এবার এর মধ্যে যদি কারোর এরকম হচ্ছে যে প্রচন্ড হেঁচকি উঠছে বা কাশি হচ্ছে, তাহলেও কি সে জল খাবে না? তাহলে সে জল খাবে। তখনও যতটুকু প্রয়োজন আমরা ততটুকু খাবো, বাট দ্যাট ইজ ফর দ্য ইমার্জেন্সি সিচুয়েশন। রেগুলার হ্যাবিট কিন্তু আমরা রাখবো না ইনডাইজেশনের, এটা প্রথম ম্যানেজমেন্টের মধ্যে যাবে। বোঝা গেল এটা? এটার মধ্যে কোনো ডাউট কারো? বেশ, যখন ইনডাইজেশনের প্রবলেমটা পারজিস্ট করছে, অর্থাৎ ইনডাইজেশনকে যখন আমরা ঠিক করছি না, সেটা ধীরে ধীরে আমার বডিতে তৈরি করতে পারে কনস্টিপেশন। ঠিক আছে, ইনডাইজেশনের পরের স্টেজ আসে কনস্টিপেশন। তাই যার কনস্টিপেশন রয়েছে তাদের অবশ্যই এর আগে দীর্ঘকালীন একটা ইনডাইজেশনের সমস্যা ছিল, হয়তো সেটা আমি ওভারলুক করে গেছি, আমি নেগলেক্ট করেছি, কিন্তু তার সমস্যাটা ছিল যেটাকে প্রপারলি কভার আপ করা হয়নি। তার ফলে কি হয়েছে, কনস্টিপেশনের সমস্যা। কেন? কারণ আমার বডিতে যে ফুড গুলো ডাইজেস্ট হয়নি, তাদের কিন্তু বডি থেকে রিলিজ করার প্রসিডিওরটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার কোলনের কাজটা, কোলনের কাজ হচ্ছে আফটার দ্য ডাইজেশন যে বাই প্রোডাক্টস গুলো রয়েছে, যে ওয়েস্ট মেটেরিয়াল গুলো রয়েছে, সেইগুলো বডি থেকে রিলিজ করা। কিন্তু যদি এমন হয় যে আমার ফুড ডাইজেস্ট হয়নি, তাহলে ন্যাচারালি আমার কনস্টিপেশনের পরিমাণ বা ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। এবং যদি ফুড ডাইজেস্ট না হয়, তাহলে অ্যাসিডিটি বাড়ছে। এই অ্যাসিডিক পিএইচটা আমার কন্টিনিউ হচ্ছে। প্রথমে তো আমার স্টামাক রয়েছে, স্টামাক অলরেডি অ্যাসিডিক, সেখানে আমার ফুড ডাইজেস্ট হলো না, তাহলে কি হলো, আমার ফুডের অ্যাসিডিক পিএইচটা বেড়ে গেল। স্মল ইন্টেস্টাইনটা হয় অ্যালকালাইন, তো সেখানে আমি যদি অতিরিক্ত অ্যাসিডিক দিয়ে দিই, তখন অ্যাসিডিক ফুড যদি প্রচুর পরিমাণে চলে আসে, তখন কি হয়, স্মল ইন্টেস্টাইনে যে এনজাইম গুলো রয়েছে, যারা অ্যালকালাইন মিডিয়ামে কাজ করতে পারে, তারা তখন মানে তাদের কাজটা তখন ডিলে হয়ে যাচ্ছে, কারণ তারা ওই অতিরিক্ত অ্যাসিডিক মিডিয়ামে কাজ করতে পারছে না। ফলে আমার ডাইজেশনটা সেখানেও হ্যাম্পার হলো।
ওকে, এই পুরো বিষয়টা এবার চলে এলো আমার লার্জ ইন্টেস্টাইনে। লার্জ ইন্টেস্টাইনে এসে বাইলের কাজটা কি? এই যে কোলনের যে এই ট্রান্সভার্স বা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কোলনে এই যে পুরো মুভমেন্টটা হচ্ছে, এই পুরো মুভমেন্টটাতে বাইল হেল্প করে, ও কোলনের পেরিস্টলটিক মুভমেন্টে হেল্প করে। কিভাবে? কোলনটা তো বারবার সাপ্রেস হচ্ছে, মানে একবার কন্ট্রাকশন হচ্ছে একবার রিল্যাক্সেশন হচ্ছে কোলনের, তবে তো একটা বাই প্রোডাক্টস উপর নিচ থেকে উপরের দিকে যাচ্ছে বা উপর থেকে নিচে নামছে। কিভাবে নামছে? এইভাবে চাপ আসছে আবার প্রসারিত হচ্ছে, একবার সংকোচন হচ্ছে একবার প্রসারণ হচ্ছে। এই পুরো বিষয়টা করে বাইল। এবার যদি অতিরিক্ত অ্যাসিডিক থাকে তখন বাইল প্রপারলি কাজ করতে পারে না। তাহলে কি হলো? এই যে কোলনের মধ্যে যে বাই প্রোডাক্টস গুলো এলো সেগুলো কোলনেই জমতে থাকছে, দিনের পর দিন তারা কোলনে গিয়ে কিন্তু জমছে, এবং যখন তারা কোলনে জমছে তার ফলে দেখা যায় কোনো একটা জায়গায়, ধরুন এই জায়গাটাতে ওই বাই প্রোডাক্টসটা জমতে শুরু করেছে, ঠিক আছে? এর ফলে কি হবে? এই জায়গাটা অনেক বেশি প্রসারিত হয়ে যাবে। প্রসারিত হয়ে যাচ্ছে যখন, তার ফলে এই জায়গাটা সরু হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা কোলনটা আমার হেলদি হওয়ার কথা সেই কোলনটা দেখা যাচ্ছে অনেকটা সরু হয়ে ও আবার এই জায়গাটাতে সরু হয়ে গেছে। সরু হয়ে গেছে, তার ফলে কি এই জায়গায় আমার পুরো বাই প্রোডাক্টস গুলো জমে আছে, যা কিছু টক্সিনস সব জমে আছে। এবার পেরিস্টলটিক মুভমেন্টে আমি যখন এখানে প্রেসার দিচ্ছি, যখন এইখানে কন্ট্রাকশন হচ্ছে, কন্ট্রাকশন হলে তো এই জায়গাটাকে রিল্যাক্স হতে হবে, তবে তো ওটা আপসাইডে যাবে, কিন্তু এই জায়গার স্পেসটা এত বেশি সরু হয়ে গেছে যার ফলে কিন্তু ওই ট্রান্সফরমেশনটা বা ওই ট্রান্সপোর্টেশনটা হচ্ছে না, যার ফলে দীর্ঘদিন ধরে কিন্তু আমার কোলনের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম বাই প্রোডাক্টস গুলো জমতে থাকছে। জমতে জমতে সেটা হার্ড পার্টিকেলস এ তৈরি হচ্ছে এবং প্রবলেমটা হচ্ছে কনস্টিপেশনের। এটা কনস্টিপেশনের একটা কারণ। যদি ইনডাইজেশনকে আমরা ট্রিট না করি তাহলে কনস্টিপেশনের এটা একটা কারণ। এছাড়াও কনস্টিপেশনের আরো কয়েকটা কারণ আমরা দেখতে পাই। কিরকম? আমার ইনডাইজেশনের প্রবলেম নেই, কিন্তু আলটিমেটলি আমার ফুড প্যাটার্নের মধ্যে কোনো ফাইবার নেই বা ফাইবারের পরিমাণটা ভীষণ কম। ফাইবারের কাজটা কি হয়? এই বাল্কটাকে ইনক্রিজ করা, ওয়াটারকে অ্যাবজর্ব করে নিয়ে বাল্কটাকে ইনক্রিজ করা। আর আরেকটা ফাইবারের কাজ কি? তারা এই কোলন থেকে আমাদের যত ওয়েস্ট মেটেরিয়াল রয়েছে সেগুলোকে শরীরের বাইরে বের করে দেওয়া, এটা কাজ থাকে ফাইবারের। এবার যখন আমার বডিতে আমি এগুলো কিছু দিচ্ছি না, অর্থাৎ ফাইবার দিচ্ছি না, ন্যাচারালি আমার কনস্টিপেশনের প্রবলেম আসতে থাকবে। সেকেন্ড কি হয়? ফাইবারের জন্য প্রথমে কি বললাম, এই বাল্কটাকে ইনক্রিজ কে করছে? ফাইবার। কিভাবে করছে? ওয়াটারকে অ্যাবজর্ব করে। তাই আমি যদি প্রপারলি বডিকে হাইড্রেট না করি তাহলেও কনস্টিপেশনের সমস্যা। হাইড্রেশন ডাজন্ট মিন শুধুমাত্র আমি ওয়াটার নিচ্ছি, আমি বিভিন্ন লিকুইড ফুড নিতে পারি। আমি প্লেন ওয়াটার সারা দিনে নেব। কতটা নেব? আমার যতটা বডি ওয়েট সেই অনুযায়ী আমি যদি 50 ml কাউন্ট করি, 50 ml পার কেজি বডি ওয়েটে আমি ওয়াটার নিচ্ছি। এছাড়াও আমি তার সাথে আর কি নেব? আমি ফ্রুট জুস নিতে পারি বা কোনো রসালো ফল সেটা নিতে পারি, আমি ভেজিটেবল জুস নিতে পারছি, ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিস আমাকে সারা দিনে ইনক্লুড করতে হবে। নেক্সট কি? এটা বেসিক্যালি আমাদের ফুড প্যাটার্নের সাথে না, এটা রিলেট হয় আমাদের লাইফস্টাইলের সাথে। লাইফস্টাইলটা কিরকম? যদি এক্সট্রা ফ্যাট নেওয়া হয় তাহলে এক্সট্রা ফ্যাট নিলে বাইল পুরোটা
ফ্যাটকে ডাইজেস্ট করতে লেগে যাবে। তাই জন্য এই যে বাইলের যে কাজটা বললাম, পেরিস্টালটিক মুভমেন্টটা, সেটাতে বাইল কিন্তু খুব একটা পার্টিসিপেট করতে পারছে না, যার ফলে এক্সট্রা ফ্যাটি ফুড নেওয়া মানেও কনস্টিপেশনের সমস্যা। নেক্সট কি, লাইফস্টাইলে যদি রেগুলার ওয়াশরুম যাওয়ার একটা হ্যাবিট তৈরি না করা হয়, রেগুলার একটা টাইমিং যদি মেনটেন না করা হয়, তাহলেও আস্তে আস্তে কনস্টিপেশনের প্রবলেম আসতে পারে। নেক্সট হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল স্ট্রেস। ফিজিক্যাল স্ট্রেস যেরকম রয়েছে সেরকমই সাইকোলজিক্যাল স্ট্রেস যদি থাকে, কোনো বিষয়ে আমরা হয়তো প্রচন্ড টেনশন করছি, বা হয়তো সেই বিষয়টা নিয়ে একটা তাড়াহুড়ো চলছে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই কনস্টিপেশনের প্রবলেমটা ভীষণ দেখা যায়, বা অফিস গোয়ার্সদের জন্য কনস্টিপেশনের প্রবলেমটা ভীষণ দেখা যায়। কারণ কি, কারণ তারা যদি মানে ঘুম থেকে ঠিক টাইমে না উঠছে, প্রপারলি টাইমটাকে যদি ম্যানেজমেন্ট না করতে পারছে, তো বেরোনোর একটা তাড়াহুড়ো থাকে। তার ফলে কি হয়, ওই যে মাথার মধ্যে চলছে একটা বেরোনোর তাড়াহুড়ো রয়েছে, এর ফলে কিন্তু দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা চলতে থাকলে তখন বাউল মুভমেন্ট ক্লিয়ার হয় না, এবং ধীরে ধীরে দ্যাট উইল লিড টু কনস্টিপেশন। ওকে, এর সাথে দেখা যায় যে এই তাড়াহুড়োর মধ্যে হয়তো প্রচন্ড তাড়াহুড়ো করে খাবার খাচ্ছে, খাবারটা খুব তাড়াহুড়ো করে খাচ্ছে, ভালো করে চিবিয়ে খাচ্ছে না, সেক্ষেত্রেও কনস্টিপেশনের প্রবলেম দেখা যেতে পারে। তাহলে এগুলো বেশ কিছু কারণ থাকে কনস্টিপেশনের। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? এটুকুর মধ্যে কারোর কোনো প্রশ্ন? ওকে, এটা প্রশ্ন নেই আশা করি। এই যে কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে দীর্ঘদিন ধরে, আবার যদি এরকম কনস্টিপেশনের প্রবলেম হয়, বা যদি কারোর দীর্ঘদিন ধরে ইনডাইজেশনের প্রবলেম হয়, তাহলে যেরকম কনস্টিপেশন হতে পারে সেরকমই হতে পারে ডায়রিয়া। ডায়রিয়া কখন হচ্ছে, এই যে হার্ড পার্টিকেলস গুলো এখানে জমে আছে, এবং দীর্ঘের পর দিন ওখানে জমে থাকতে থাকতে আমাদের এই যে লার্জ ইন্টেস্টাইনের যে এই ওয়াল গুলো রয়েছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মিউকাস মেমব্রেন দিয়ে প্রোটেক্টেড থাকে। মিউকাস মেমব্রেনের কাজ কি, আমার লার্জ ইন্টেস্টাইনটাকেও একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি দিচ্ছে, এবং তার সাথে সাথে এই যে ফ্লোটা হচ্ছে, বাউল ফ্লো যেটা, সেটাকে এনহ্যান্স করতে সাহায্য করে মিউকাস। এবার দীর্ঘদিন ধরে যদি লার্জ ইন্টেস্টাইনের মধ্যে এই পার্টিকলস গুলো জমে যায়, এবং তারা তখন কি করে, ওই মিউকাস মেমব্রেনটাকে নষ্ট করে দিতে থাকে। নষ্ট করে দিতে থাকছে, তার মানে কি হচ্ছে না, এই যে ওয়ালটা রয়েছে লার্জ ইন্টেস্টাইনের, যে ওয়াল গুলো, সেগুলো আস্তে আস্তে কিন্তু ক্ষয়ে যাবে, নষ্ট, ড্যামেজ হয়ে যাবে। এবার তখনই সমস্যা হবে ডায়রিয়ার। কারণ ডায়রিয়া মানে কি, একটা ওয়াটারি স্টুল, লুজ স্টুল হচ্ছে। কি হচ্ছে, এই যে বাই প্রোডাক্টস যেগুলো জমে রয়েছে, সেগুলোই আস্তে আস্তে করে এই মিউকাস মেমব্রেনের সাথে আমাদের শরীর থেকে বেরোতে শুরু করবে। ডায়রিয়ার সময় যে লুজ স্টুলটা হয়, সেখানে কিন্তু মিউকাসটাও থাকে, মানে আমাদের বডির মধ্যে যে মিউকাসটা রয়েছে সেটাও শরীর থেকে বেরিয়ে যায়, যার ফলে ইনফেকশন হওয়ার চান্সেসটা বেশি থাকে। ওকে, এই সমস্যাটা দেখা যেতে পারে ডায়রিয়ার প্রবলেম। এবং যখন কারোর ডায়রিয়ার প্রবলেম হয়েছে, কনস্টিপেশনে যেরকম আমরা বললাম যে ফাইবার যদি না নেয়, তার মানে ফাইবার দিতে হচ্ছে, এবং তার সাথে ওয়াটার ইনটেকটা প্রপারলি করতে হচ্ছে। কারণ যদি ডায়রিয়ার প্রবলেম হয়ে যায়, তখন আমি তার ডায়েটে ফাইবারটাকে রেস্ট্রিক্ট করব। কতটা রেস্ট্রিক্ট করব, আমার নর্মাল রিকোয়ারমেন্ট যেটা 30 থেকে 40 গ্রামস পার ডে হওয়া উচিত, সেটা আমি কমিয়ে 10 to 15 গ্রামস ম্যাক্সিমাম দেব। এই 10 to 15 গ্রামস কোথা থেকে আসবে, যে সিরিয়াল প্রোডাক্ট আমি নিচ্ছি, বা যে ফ্রুটস গুলো আমি নিচ্ছি। ডায়রিয়ার টাইমে আমাকে ভেজিটেবলস বা র ফুড অ্যাভয়েড করতে হবে, কারণ তার থেকে আমরা ফাইবারটা অনেক বেশি পাই, তাহলে সেটাকে অ্যাভয়েড করব। তার জায়গায় আমরা কি নেব, ফ্রুটস নেব, হোল ফ্রুটস আমরা নিতে পারি, ফ্রুট জুস নিতে পারি,
বা ভেজিটেবল, স্টিমড ভেজিটেবল, বয়েলড ভেজিটেবল বা খিচুড়ি, চাল ডাল এবং বিভিন্ন সবজি মিলিয়ে যে খিচুড়ি, সেটাকে আমরা ইনকর্পোরেট করতে পারি। এর সাথে নেব আমরা ওআরএস। ওআরএস এর কথা আমরা ওয়াটারের চ্যাপ্টারে পড়েছিলাম অলরেডি। ওআরএস টাকে আমরা নেব যাতে করে আমার বডি থেকে এই যে ডিহাইড্রেশন হলো, পুরো জলটা যে বেরিয়ে গেল, জল বেরিয়ে গেল মানে বডির সোডিয়াম পটাশিয়াম কন্টেন্ট কমে গেল, মানে আমার সেলুলার ফ্লুইড গুলো কমে যেতে থাকলো। সেলুলার ফ্লুইড যেই কমে যাবে, আমার ব্রেন ফাংশন করা বন্ধ করে দেবে। তাই সেই জায়গায় আমাকে ইলেকট্রোলাইটস দিতে হচ্ছে যাতে করে সোডিয়াম পটাশিয়ামটা আমি রিটেন করতে পারি। আমি যে জলটা দিচ্ছি, ফ্রুট জুস নিচ্ছি বা অন্যান্য রসালো খাবার নিচ্ছি, ভেজিটেবল স্যুপ নিচ্ছি, যে জলটা আমি নিচ্ছি, এই জলটা যাতে আমার সেলের মধ্যে ইনট্যাক্ট আমি রাখতে পারি, আমার বডিতে ধরে রাখতে পারি, তার জন্য আমাকে ইলেকট্রোলাইটস নিতে হবে। ওকে, এইটুকু বোঝা গেছে? ডায়রিয়াটা বোঝা গেছে কি সবার? কোনো ম্যাম, প্রশ্ন এটা? ম্যাম, বলুন। কোলনটা অল টাইম ক্লিন রাখার জন্য আমাদের ফুড প্যাটার্ন কেমন হওয়া দরকার? ফুড প্যাটার্ন সেটা হচ্ছে এই যে বললাম যে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফাইবার ইনটেক। ফাইবার ইনটেক যেটা বারবার বলছি, 30 to 40 গ্রামস ফাইবার ইনটেক আমাদের ডেইলি বেসিসে করতে হবে, এবং ওয়াটার ইনটেক। তো ফাইবার আর ওয়াটার, এই দুটো রিকোয়ারমেন্টকে আমরা যদি এভরিডে বেসিসে ফুলফিল করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের কোলনকে ক্লিন রাখতে পারবো। ওকে, তাহলে আর এই না তো ইনডাইজেশন হবে, না তো কনস্টিপেশন বা ডায়রিয়ার প্রবলেম। হ্যাঁ, ওকে এবং ম্যাম। ডায়রিয়াটাকে যদি আবার ট্রিট না করা হয়, অনেকের ক্ষেত্রে হয় ডায়রিয়া থেকে হয়ে যায় ডিসেন্ট্রি প্রবলেম। ঠিক আছে, এই ডিসেন্ট্রিটা কি? ডায়রিয়াতে শুধুমাত্র ওয়াটারি স্টুল ছিল, ডিসেন্ট্রিতে হয় যখন ব্লাড সিক্রিট হতে থাকে, অর্থাৎ স্টুলের সাথে সাথে যখন ব্লাডও আসে, সেই অবস্থাটাকে বলা হয় ডিসেন্ট্রি। কেন হয়? এই যে বললাম, এই মিউকাস মেমব্রেন গুলো নষ্ট হয়ে গেছে। মিউকাস মেমব্রেন গুলো নষ্ট হয়ে গিয়ে এবারে যখন কোলনের যে দেওয়ালগুলো রয়েছে, সেই কোলনের দেওয়ালগুলোকে এবার যখন নষ্ট করছে, কোলনের দেওয়ালের উপরে যখন এবারে অ্যাটাকটা হয়েছে, সেই অবস্থায় তৈরি হয় ডিসেন্ট্রির প্রবলেম। যেটা আরো অনেক বেশি মানে সিভিয়ার হয়। তাহলে ডিসেন্ট্রিটা তো প্রথমেই আসে না, ডিসেন্ট্রিটা অনেক পরে আসে, আগে ডায়রিয়ার প্রবলেম আসবে, তারপরে ডিসেন্ট্রি। তাহলে সেইটাকে আগে ঠিক করে রাখতে হবে আমাদের। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? এবং অনেকের ক্ষেত্রে আবার আরো একটা জিনিস দেখা যায়, যেটা কনস্টিপেশনের ক্ষেত্রেও বলবো বা ডায়রিয়ার ক্ষেত্রেও, কারোর যদি কনস্টিপেশন থাকে, তো সেটাকে প্রিভেন্ট করার জন্য বা সেটাকে কিওর করার জন্য না, অনেকে ল্যাক্সেটিভস ইউজ করে, আর্টিফিশিয়াল ল্যাক্সেটিভ, ওষুধ হিসাবে যেগুলো পাওয়া যায়। তো সেগুলো যদি, মানে ওই ল্যাক্সেটিভস এর উপরে আমরা যদি ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, দিনের পর দিন যদি আমরা ল্যাক্সেটিভস ইউজ করতে থাকি, তখনও কিন্তু কনস্টিপেশনের সমস্যা হয়। যেটা আমরা ল্যাক্সেটিভসটা ইউজ করছি কনস্টিপেশনকে প্রিভেন্ট করার জন্য, তো দিনের পর দিন ল্যাক্সেটিভ ইউজেস এর ফলেও কিন্তু কনস্টিপেশনের প্রবলেম আসতে পারে। এবং তার সাথে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল। বলুন। বলছি অনেকে তাহলে কি এই ডায়রিয়া ধরি হলো না, তাহলে কি মানে একেবারে কি ডিসেন্ট্রিটা হতে পারে? ডায়রিয়া একেবারে কারো হলো ডিসেন্ট্রি না, না, মানে ডায়রিয়া যেটা ডিসেন্ট্রিটা হয় কি? ডায়রিয়া ছাড়া ডিসেন্ট্রি হওয়ার চান্সেসটা খুব কম থাকে। কখন হবে? যদি তার দীর্ঘদিন ধরে কনস্টিপেশনের সমস্যা আছে, তারপরে গিয়ে তার ডিসেন্ট্রি, বা কারোর যদি দীর্ঘদিন ধরে আইবিএস এর প্রবলেম থাকে, ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা থাকে, তখন গিয়ে কিন্তু তার ডিসেন্ট্রির সমস্যা আসতে পারে। বা হয়তো কারোর ফুড পয়জনিং হয়েছে, তখন ডিসেন্ট্রি হতে পারে। ঠিক আছে, ওকে। আর এই পুরো জিনিসটাই ঘটে যদি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল ঠিক না থাকে।
আমরা যদি ভীষণ সেডেন্টারি লাইফস্টাইল লিড করি তাহলে কনস্টিপেশন, ডায়রিয়া, ইনডাইজেশন এই সবগুলো হতে পারে। কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে আমাদের মাসেল গুলো ওয়ার্ক করছে। মাসেল ফ্লেক্সিবিলিটিটাকে আমরা মেনটেন করতে পারবো যখন আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ রয়েছি। তাহলে সেই জায়গা থেকে আমাদের একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটা হালকা এক্সারসাইজ বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো বলছি, যোগা বা নর্মাল ওয়াকিং, সেগুলোকে করতে হবে। সো দ্যাট এই যে কোলনটা রয়েছে এই কোলনটাকে স্ট্রেচ করতে হবে। কোলনটাকে প্রথমে একটা তো অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছে, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে পাঠানোর জন্য আমাদের বডিকে আগে স্ট্রেচ করতে হবে। তারপরে যেটা এলো, অর্থাৎ এইখান থেকে এই দিকে যেটা এলো সেটাকে এবারে ট্রান্সভার্স কোলনের মাধ্যমে আমাকে নেক্সট ডিসেন্ডিং কোলনে পাঠাতে হবে। তার জন্য বডিকে স্ট্রেচ করতে হবে। বিভিন্ন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলোতে কিন্তু আলটিমেটলি এটাই হয়, আমাদের বডি স্ট্রেচিং হচ্ছে। তারপরে সেখান থেকে আসছে ডিসেন্ডিং কোলনে। এই পুরো বিষয়টার জন্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজিং জরুরি, স্ট্রেচিং জরুরি। কারণ এই যে অ্যাসেন্ডিং থেকে ট্রান্সভার্স, সেখানে একটা দরজা থাকছে, ঠিক আছে। আবার ট্রান্সভার্স থেকে ডিসেন্ডিং, সেখানেও একটা দরজা থাকছে। এই দরজাগুলোকে খুলতে হবে। খোলার জন্য আমার অ্যাক্টিভিটিটার প্রয়োজন। বোঝা গেল? এইগুলো বোঝা গেছে? আর কোনো প্রশ্ন এটা থেকে? ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজটা আমরা অলরেডি পড়েছিলাম ওই স্পেশাল ডায়েটের যে চ্যাপ্টারটা, সেখানে আমরা সিলিয়াক ডিজিজের এই নামটা শুনেছিলাম। সিলিয়াক ডিজিজটা কি হয়? যখন কারোর হুইট প্রোডাক্টে অ্যালার্জি থাকে। হুইট প্রোডাক্ট যদি কারোর ডাইজেস্ট না হয়, অর্থাৎ গ্লুটেন অ্যালার্জি যদি থাকে, গ্লুটেন এই প্রোটিনের কারোর যদি অ্যালার্জি থাকে, গ্লুটেনটা যদি ডাইজেস্ট না হতে পারে, তখন কি হবে? আমাদের যে এই কোলনের মধ্যে যে ভিলাইগুলো রয়েছে, সেই ভিলাইগুলোর মধ্যে কিন্তু ওই সমস্ত ইনডাইজেস্টেড ফুডটা বসে যাবে এবং বডি অ্যাবজর্ব করতে পারছে না, এবং দিনের পর দিন সেখানে বসে গিয়ে, অর্থাৎ এই যে জেজুনাম পোর্শনটা বা ইলিয়াম পোর্শনটাতে একটা ইনফ্লামেশন তৈরি হবে। তার ফলে দেখা যাবে পেন, অ্যাবডোমিনাল পেন, ক্র্যাম্পস, এক্সট্রিমলি অ্যাবডোমিনাল ক্র্যাম্পস, পেন, এগুলো দেখা যাবে। তার সাথে নজিয়া, ভমিটিং, এগুলো তো হতেই পারে। এবং তারপরে কি দেখা যাবে? ডায়রিয়ার প্রবলেম। এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, যাকে আমরা বলবো সিলিয়াক ডিজিজ। তাহলে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে ডায়েটারি ম্যানেজমেন্ট বলতে কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে হুইট প্রোডাক্টকে পুরোপুরি ভাবে আমাদের ডেইলি রুটিন থেকে বাদ দিয়ে দেওয়া। যে কোনো হুইট প্রোডাক্ট, শুধুমাত্র আটা ময়দা নয়, আটা ময়দা সুজি যা কিছু রয়েছে সেই সমস্তকে আমরা বাদ দেব। যা কিছু গম থেকে যা কিছু তৈরি হচ্ছে, তাহলে আমরা সিলিয়াক ডিজিজকে প্রিভেন্ট করতে পারবো। এই সিলিয়াক ডিজিজটা হচ্ছে লং টার্ম জিআই ডিসঅর্ডার, মানে এটাকে আমরা ঠিক করে নিতে পারবো। হঠাৎ করে হলো এবং সেটা কিছুদিন পরে ঠিক হয়ে গেল, তা নয়। এটা আমার বডির একটা, ইন জেনারেল এটা আমার বডির প্রবলেম। তাই এটাকে আমরা কিন্তু ক্রনিক ডিসঅর্ডার বলতে পারি। সেম জিনিস আমরা বলতে পারি ল্যাকটোজ ইনটলারেন্সকে। ল্যাকটোজ ইনটলারেন্সের ক্ষেত্রে যেটা বলবো, এগুলোতে পরে আসবো আমরা। ল্যাকটোজ ইনটলারেন্স, এখানেও কিন্তু আমরা বলতে পারি এটা একটা ক্রনিক ডিসঅর্ডার, যেখানে আমার বডিতে যখন স্মল ইন্টেস্টাইনের মধ্যে ল্যাকটোজ আসছে, ল্যাকটোজ সুগারটা যখন আসছে, অর্থাৎ দুধ যখন আমরা খাচ্ছি, তখন কি হবে? ল্যাকটেজ এনজাইমটা আমার স্মল ইন্টেস্টাইনের মধ্যে থাকছে না, যার ফলে ও লার্জ ইন্টেস্টাইনে ডাইরেক্টলি চলে এলো। ঠিক আছে, এবার যখন লার্জ ইন্টেস্টাইনে ডাইরেক্টলি ওই ল্যাকটোজটা যখন ডাইরেক্টলি লার্জ ইন্টেস্টাইনে এলো, লার্জ ইন্টেস্টাইনে বসে রয়েছে বেশ কিছু ব্যাড ব্যাকটেরিয়া। তারা তখন ওই ল্যাকটোজের সঙ্গে রিয়াক্ট করে ফার্মেন্টেশন তৈরি করলো, অর্থাৎ আমার শরীরে গ্যাস প্রোডাকশন হলো, অ্যাসিডিটি হয়ে গেল। এবং তার সাথে সাথে তৈরি হলো অ্যাবডোমিনাল পেন। ঠিক আছে, প্রচন্ড রকমের অ্যাবডোমিনাল পেন তৈরি করলো।
এই পুরো বিষয়টা হলো আমার লার্জ ইন্টেস্টাইনের মধ্যে। ঠিক আছে, এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, দেখা যায় তারা হয়তো দুধ পারছে না খেতে, কিন্তু দই খেতে পারে। কারণ দইয়ের মধ্যে আমরা ল্যাক্টোব্যাসিলাস অর্থাৎ গুড ব্যাকটেরিয়াটাকে ফার্মেন্ট করতে পারি। কিছু কিছু সময় এই গুড ব্যাকটেরিয়া এই ব্যাড ব্যাকটেরিয়া গুলোকে ডমিনেট করতে পারে। সেই জন্য অনেকের যদি খুব সামান্য দই নেয় তাহলে অসুবিধা হয়, বাট অনেকের ক্ষেত্রে হয় যে দইতেও প্রবলেম হয়। কারণ কি? কারণ ওই ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া গুলো সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না আমার লার্জ ইন্টেস্টাইনে যে ব্যাড ব্যাকটেরিয়া গুলো বসে রয়েছে তাদেরকে ডমিনেট করার। সেই জন্য দইতেও সমস্যা হয়। তাই বেটার হচ্ছে কি আমি যে কোনো মিল্ক প্রোডাক্টস অর্থাৎ যা কিছু ডেয়ারি প্রোডাক্টস রয়েছে সেটাকে অ্যাভয়েড করব। আমার যদি দুধ খাওয়ার একান্ত প্রয়োজন হয় তাহলে আমি কিভাবে মিল্ক নিতে পারবো? আমি প্লান্ট মিল্ক নেব, যেরকম সোয়া মিল্ক নিতে পারবো বা আমন্ড মিল্ক নেব, ঠিক আছে, বা কোকোনাট মিল্ক নেব। আমি প্লান্ট মিল্কটা ইনকর্পোরেট করব আমার ডায়েটের মধ্যে, কিন্তু কখনোই আমরা অ্যানিমাল মিল্ক বা ডেয়ারি প্রোডাক্টকে আমার ডায়েটে রাখবো না যদি আমার ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। বোঝা গেল? এটা এটাও একটা ম্যাম একটা sleep কোয়েশ্চেন disorder এর ছিল ম্যাম। মধ্যে। বলুন। ম্যাম আমার আগে এই জিনিসটা খুব বেশি হতো যখন এই হেলদি খাবারগুলো মানে নিয়মিত ভাবে খেতাম না, তার আগে হতো আমি মাঝে মধ্যে এই যে পেটে ব্যথার কথা যেটা বললেন, মাঝে মধ্যেই মানে চাপা অম্বল হতো এবং ইনডাইজেশন হতো, আমি বুঝতে পারতাম, এবং তারপরে প্রচন্ড মানে পেন হতো পেটে, মাথা টাথা মানে চোখে মুখে অন্ধকার দেখে মানে একদম সেই সেন্সলেস টাইপের হয়ে যেতাম, প্রায়ই হতো। কিন্তু আমি এটা কখনো খেয়াল করিনি যে এটা আমার হুইট প্রোডাক্টের থেকে হচ্ছে। আমি রুটি আগেও খেতাম, এখনো মাঝে মধ্যে খাই কম বেশি, কিন্তু এটা কি শুধুমাত্র এই গমের থেকে আসা মানে খাবার থেকে যদি এটা হয়েছিল? আপনি দেখে থাকেন যে শুধুমাত্র ওই গমের জিনিস খাওয়ার ফলেই আপনার হচ্ছে, তাহলে অবশ্যই করে আপনার গ্লুটেন অ্যালার্জি রয়েছে। কিন্তু যদি দেখেন যে এটা সব খাবার খেলেই হচ্ছে, তার মানে আগে আপনি যে খাবারগুলো খেয়েছেন সেগুলো এখনো বডিতে ডাইজেস্ট হয়নি। সেই জন্য এরপরে আপনি যাই ফুড দিচ্ছেন সেটা বডি ডাইজেস্ট করতে পারছে না এবং অ্যাসিডিক পিএইচ এ কনভার্ট হয়ে যাচ্ছে, সেটা সেই জন্য হচ্ছিল। ম্যাম আমার প্রশ্নটা ছিল এরকম যে মানে আমি বলতে চাই যে শুধুমাত্র কি এই যেটা আমার শরীরে শুট করছে না, মানে সেটা ডায়েট মানে ডেয়ারি প্রোডাক্টই হোক বা গমের থেকে আসা খাবার থেকে, এটার জন্যই কি, নাকি এছাড়াও অন্যান্য কারণে ইনডাইজেশন হলেও পেটে ব্যথা হতে পারে? হ্যাঁ, ওটাই তো বললাম, ইনডাইজেশনের তো অনেক কারণ থাকে। যেরকম বললাম যে খাবার হতে পারে আপনার শুধুমাত্র আপনাকে ওটাই খেয়াল করতে হতো যে শুধুমাত্র গমের খাবার খেয়েই আপনার প্রবলেমটা হচ্ছে নাকি সব খাবার খেলেই সমস্যা হচ্ছে। যদি দেখছেন আপনি গমের খাবার মানে আটার ময়দা এগুলো ছেড়ে দিয়েছেন, তাতে আপনার সমস্যাটা হচ্ছে না, তার মানে বুঝতে হবে আপনার গ্লুটেন অ্যালার্জি ছিল, সেই জন্য আপনার ওই পার্টিকুলার প্রবলেমটা হচ্ছিল, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস হচ্ছিল। কিন্তু দেখলেন যে আপনি আটার জিনিস খাওয়া বাদ রেখেও আপনার সেম প্রবলেমটাই পারসিস্ট করছে, তার মানে আপনার ইন জেনারেল ফুড প্যাটার্নটার সমস্যা। অর্থাৎ যে ফুড গুলো আপনি নিচ্ছেন সেগুলো প্রপারলি ডাইজেস্ট করতে পারছে না বডি। কেন পারছে না? কারণ তার টাইমিংটা হয়তো ভুল আছে, বা ফুডের মধ্যে অনেক বেশি, যেগুলো ইনডাইজেশনের বললাম, অনেক বেশি ফ্যাটি ফুড বা সিম্পল কার্বোহাইড্রেটস অনেক বেশি রয়েছে, বা ওয়াটার ইনটেক কম আছে, ওয়াটার যে কন্টেন্টটা ফুডের মধ্যে সেটা হয়তো কম আছে, সেই জন্য সমস্যাটা হচ্ছে। তো দুটো কারণে হতে পারে অ্যাবডোমিনাল ক্র্যাম্পসটা। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাডাম সুজি তারপর ডালিয়া এগুলো কি ফাইবার কন্টেন্টের মধ্যে পড়ে? ফাইবার, ডালিয়ার মধ্যে ফাইবার থাকে, সুজির মধ্যে খুব একটা বেশি ফাইবার থাকে না, কারণ সুজিটাও একটা প্রসেসড ফুড। সুজি বা ওই সিমুই এগুলো সবটাই হচ্ছে প্রসেসড ফুড, তো এগুলোর মধ্যে ফাইবার খুব একটা থাকে না। ওকে ম্যাম। আর কোনো প্রশ্ন এটার থেকে? ম্যাম কোনো সময় খাবার হয়তো বেশি খেয়ে ফেললাম বা খাবারটা ডাইজেস্ট হলো না, তার জন্য হয়তো গা বমি বা ওই যে টক ঢেকুর যেটা বললেন, বা হয়তো পেন শুরু হলো, তো সেই মুহূর্তে আমি কি খেলে ওটা কমবে?
আচ্ছা, বা কারো যদি যদি সেই আমার মুহূর্তে প্রবলেম হয়, সবার প্রথম হচ্ছে আমি তারপরে কিছু খাবো না, কারণ আমার বডিতে আচ্ছা সমস্যাটা হয়েছে, খাবার দিয়েছি, খাবার এখনো ডাইজেস্ট হয়নি, তাই আমি সেই মুহূর্তে আর কোনো খাবার বডিকে দেব না, আগে বডিকে সেগুলো ডাইজেস্ট হতে হবে। তার জন্য কি করতে হবে, বা যেটা ডাইজেস্ট হচ্ছে না সোজা তাকে লার্জ ইন্টেস্টাইনে পাঠাতে হবে। তার জন্য আমাকে প্রপারলি ওয়াটার ইনটেক করতে হবে, শুধু জল খেতে হবে। ঠিক আছে, জলের সাথে সাথে আমি ম্যাক্সিমাম কি নিতে পারি যাতে আমার বডি থেকে খুব ভালোভাবে সেটা বেরিয়ে যায়, তার জন্য আমি গ্রিন ভেজিটেবলস নিতে পারি, ওকে, বা ফ্রুটস নিতে পারি। যদি হয়তো আমার খুব খিদে পেয়েছে কিন্তু বলা হয়েছে যে না, ইনডাইজেশনে খাওয়া যাবে না, তাহলে আমি কি খাবো? সেই মুহূর্তে আমি ফল নেব। ফলের ক্ষেত্রে কি হবে, প্রথমত আমার ডাইজেশনটা ইজি হবে, সেকেন্ডলি তার থেকে ফাইবারটা পাবো, তার থেকে ওয়াটার পাবো, যেটা আমার ইনডাইজেশনটাকে প্রিভেন্ট করতে বা আমার বডি থেকে সেটাকে বের করে দিতে সাহায্য করবে। তাই ইমিডিয়েটলি আমরা এটা করতে পারি। এছাড়াও কিছু স্পাইস থাকে যেগুলো আমাদের ইনডাইজেশনকে কমিয়ে মানে কমাতে হেল্প করে, যেরকম জিরে, জোয়ান বা মৌরি, এগুলো কি করছে, আমাদের পেটকে ঠান্ডা রাখে বলে। অর্থাৎ আমাদের যে হিট জেনারেট হয়েছে সেটাকে নিউট্রালাইজ করতে হেল্প করছে। জিরে, জোয়ান, মৌরি, মেথি, এই পুরো জিনিসটাকে আমরা কিন্তু তখন ইনটেক করতে পারি। কিভাবে করব, আমরা সেটা ভিজিয়ে রাখতে পারি। ধরুন সারা রাত ভিজিয়ে রাখা হলো, তো তারপরে পরের দিনকে ওই ভেজানো যে সিডস গুলো সেটাও নিলাম এবং জলটাও নিলাম, ঠান্ডা অবস্থাতেই নিচ্ছি, কোনো অসুবিধা নেই। সেটা যদি আমরা করি তাতেও আমরা ইনডাইজেশন থেকে রিলিফ পেতে পারবো। কারণ যদি প্রত্যেক দিন ইনডাইজেশনের সমস্যা হয় তাহলে আমরা এই রেমেডিটাকে ফলো করব, যে আগের দিন রাত্রিবেলা এইগুলোকে আমরা ভিজিয়ে রেখে দেবো এবং পরের দিনকে সেই জলটা উইথ দ্য সিডস আমরা নিয়ে নেবো। ঠিক আছে, ম্যাম, পেন হওয়ার সময়ও আমি জলটা দিতে পারবো? পেন হলেও আমি জল শুধু ওয়াটার দেবো? জল তো দেবো, প্লেন জল আমরা দেবো। ঠিক আছে ম্যাম। ম্যাম কিসের কিসের জলটা খেতে বললেন একবার যদি বলেন, কারণ আমার মায়ের জিরে, রোজকার এটা জোয়ান, ঘটনা। মৌরি, বলে দিচ্ছি, জিরে, জোয়ান, মৌরি, মেথি। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। জিরে আর জোয়ান ধরুন সেম পরিমাণে নিলেন, 1 চামচ করে নিলেন। মেথি আর মৌরিটা একটু কম নেবেন, ওটা হয়তো হাফ চামচ মানে হাফ টিস্পুন করে নিলেন, এইভাবে নিতে পারেন। মেথি বলে মেথি ওয়াটার তো সুগার লেভেলটা কমিয়ে দেয়, তাহলে এটা কি ওই ইনডাইজেশন নেওয়ার সময় কোনো এফেক্ট পড়বে? যার ধরুন সুগার নেই বা ডায়াবেটিস নেই, তাদের তো নর্মাল চলছে, তা কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা মানে নেই। ওই মেথিটা যদি স্কিপ করা যায় তাহলেও কোনো অসুবিধা নেই, বা মেথিটা নিলেও কোনো অসুবিধা নেই, কোনো তাই তো? অসুবিধা নেই, কারণ মেথি আমাদের সুগার লেভেলটাকে ব্যালেন্স করবে। ঠিক আছে, তো এবং ফাইবারটা থাকে, মেইনলি হচ্ছে ফাইবার থাকবে মেথির মধ্যে, তো তার জন্য যারা নন ডায়াবেটিক তারাও নিশ্চিন্তে নিতে পারবে। কারণ আমরা তো ডায়াবেটিসে পড়েছি যে হাই ফাইবার ফুড নিলে আমার সুগার লেভেল কমবে, তাই বলে কি যারা নন ডায়াবেটিক তারা কি ফাইবার নেবে না? ফাইবার তো নেবে। কারণ প্রথমেই আমরা বলেছিলাম কিন্তু ডায়াবেটিক ডায়েট মানে কোনো স্পেশাল ডায়েট নয়, একটা নর্মাল ডায়েট। তো ডায়াবেটিক পেশেন্ট যেটা নিতে পারবে সেটা একটা নন ডায়াবেটিক পেশেন্টও নিতে পারবে। শুধু অ্যামাউন্ট একটু কম হবে, তাই তো ম্যাম? কম দিতে পারেন, ওই হাফ টিস্পুন করে দিতে পারেন। ঠিক, ওকে ম্যাম। আর কোনো প্রশ্ন এটা থেকে? ম্যাম মেথিটাকে চিবিয়ে খেয়ে নিতে হবে? সবটাই চিবিয়ে খেয়ে। ওকে ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আপাতত আমরা জিআই ডিসঅর্ডারের মধ্যে এইগুলো নিয়ে আজকে ডিসকাস করলাম। এর পরের দিনকে আমরা আবার নেক্সট যে ডিসঅর্ডারস গুলো রয়েছে সেগুলো নিয়ে কন্টিনিউ করবো জিআই সিস্টেমে। ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা টপিকটাকে এখানেই কমপ্লিট করছি। নেক্সট দিনকে আবার তাহলে দেখা হচ্ছে সবার সাথে। আচ্ছা, নেক্সট আপনাদের সোমবার তো ক্লাস আছেই, বুধবার দিনকে বোধহয় হ্যাঁ বুধবার দিন 25 ডিসেম্বর, তাহলে সেই দিনকে ক্লাস অফ থাকবে, সেদিন বন্ধ থাকবে ক্লাস। আর আমি আগে বলে দিই। আর তারপরে আবার যে নেক্সট মানডে অর্থাৎ 30 ডিসেম্বর 30 তারিখ, সেই দিনকে এখনো অব্দি নোটিফিকেশন নেই ক্লাসের। যদি ক্লাস নোটিফিকেশন পান পেলে হয়তো সেই দিনকেই পাবেন ক্লাসের নোটিফিকেশন, ঠিক আছে, তার আগে পাবেন না। তো যদি ক্লাস নোটিফিকেশন পান
তবেই ক্লাস হবে, আদারওয়াইজ সেদিনকে ক্লাস অফ থাকবে। 30 তারিখের কথা বললাম, 25 তো ক্লাস অফ থাকছে, সেটা হলিডে। 30 তারিখের কথা বললাম, যদি ক্লাস নোটিফিকেশন 30 তারিখ সকালবেলায় 11টার পরে পান তাহলে ক্লাস থাকছে, আদারওয়াইজ যদি কোনো নোটিফিকেশন না দেখেন তার মানে কিন্তু ক্লাস নেই। কেউ তখন মানে কনফিউজড হয়ে যাবেন না যে ক্লাস দেখতে পাচ্ছি না, ক্লাস আছে কি নেই, এই জিনিসটা নিয়ে কিন্তু কেউ কনফিউজড হবেন না, ঠিক আছে? আচ্ছা, কার কি প্রশ্ন বলছিল? ফার্স্ট জানুয়ারিতে এখন অব্দি জানা নেই। ফার্স্ট জানুয়ারি যদি জানা থাকে, মানে যখন জানতে পারবো আপনাদের তাহলে ইনফরমেশন দিয়ে দিতে পারবো। ওকে ম্যাম, ওকে। ওকে ওকে। আচ্ছা, কিছু প্রশ্ন আছে বলছিলেন আরেকজনের? ক্লাস নোটিফিকেশন থাকছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করছিলাম, বলুন বুঝতে পারছেন? বলুন বলুন। হ্যাঁ, বলছি ম্যাডাম, মানে ক্লাস নোটিফিকেশন থাকবে এরকম কোনো মানে আমার থাকছে না আর কি, এই জন্য ক্লাস করতে আমার একটু মাঝে মাঝে মিস হয়ে যাচ্ছে। থাকছে না বলতে? রোজ এক একবার দেয়, এক একবার দেয় না, মানে কি দেবে? মাঝে মাঝে দেয় আবার মাঝে মাঝে কিছুদিন দেয় না, মানে কি দেবে? ক্লাস, এটা আর কি বলছি। কি দেবে? এই আপনার লিঙ্কে কথাটাই জয়েন তো করুন। বুঝতে পারছি না। ম্যাডাম, লিঙ্কে হোয়াটসঅ্যাপে যে join করবে। ক্লাস নোটিফিকেশন গুলো আসতো সেইগুলো এখন আর আসছে না। নোটিফিকেশন গুলো আসছে, না, ওটা আমি বলছি। তো এর আগেও একদিন বলে দিয়েছিলাম যে ক্লাস নোটিফিকেশন এরপরে মানে যেগুলো রেগুলার ক্লাসেস রয়েছে সেগুলোর জন্য হোয়াটসঅ্যাপে এখন সেইভাবে ইনফরমেশন আসবে না। কখন ইনফরমেশন আসবে? যেগুলো একটা স্পেশাল ক্লাস রয়েছে বা কোনো ক্লাস হয়তো কোনো একটা উইকে নেই, সেই রকমের জন্য আপনাদের কাছে মেসেজ যেতে পারে। কিন্তু আলাদা করে প্রত্যেক সপ্তাহে যে শিডিউলড ক্লাসগুলো থাকে তার জন্য আলাদা করে কোনো নোটিফিকেশন এখন আসবে না, ঠিক আছে? এটা আমি এর আগেও একদিন বলে দিয়েছিলাম, হয়তো আপনারা স্কিপ করে গেছিলেন সেদিন। সেই জন্যই বলেছিলাম আপনাদের যে স্টুডেন্ট প্রোফাইল রয়েছে সেখানে অলরেডি আপডেটেড থাকে কবে কবে ক্লাস আছে, সেইটাকে ফলো করুন। কবে আমার কাছে মেসেজ এলো তারপরে আমি দেখলাম আমার আজকে ক্লাস আছে, সেটা নয়। আপনারা তো অলরেডি জানেন আপনাদের সোমবার আর বুধবার 11:30 থেকে ক্লাস থাকে, তাহলে সেইটা দেখে আপনারা আপনাদের ক্লাস নোটিফিকেশন, যেটা আপনাদের স্টুডেন্ট প্রোফাইলে শো করে ক্লাস নোটিফিকেশন, সেখানে তো ক্লাস ডেট দেওয়া থাকে, সেই ডেটে দেখবেন। ধরুন আজকে যে 18 তারিখ, আজকের ডেটে ক্লাস আছে কিনা সেটা আপনারা স্টুডেন্ট প্রোফাইলেই দেখতে পারবেন। তাই আলাদা করে আর মেসেজ যাওয়ার ব্যাপার নেই এখানে, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে। এছাড়াও আপনারা প্রতি মাসের যে শিডিউলটা সেটাও দেখতে পারবেন সেখানে। একাডেমিক ক্যালেন্ডার বলে যখন আপনারা একদম এফ একাডেমি লগ ইন করছেন, 3টে অপশন আসে তো, স্টুডেন্ট লগ ইন, তারপরে ব্রোশিওর আর একাডেমিক ক্যালেন্ডার। সেই একাডেমিক ক্যালেন্ডারে ক্লিক করলেও যেই মাসটা রয়েছে, ধরুন এই মাসে, এই মাসে এখনো অব্দি কি কি ক্লাস শিডিউলড আছে সেটা দেখতে পারবেন। এগুলোকে আপনাদেরকে আপডেটেড থাকতে হবে, কারণ প্রত্যেক সময় তো মেসেজ পাঠানো যায় না, সেই জন্য এই প্রসিডিওরটাই ফলো করতে হবে। ওকে, আচ্ছা। আর টপিক রিলেটেড আর কোনো প্রশ্ন কারো? ওকে, তাহলে আর যদি প্রশ্ন না থাকে, হ্যাঁ বলুন। টপিকের বাইরে একটা ছিল প্রশ্ন। স্টিম কুকিং সিস্টেমটা আছে, স্টিমের মাধ্যমে রান্না করা, স্টিম কুকিং, হ্যাঁ। গ্যাস গিল বলে একটা, গ্যাস গিল, ওটা কি সেফ? গ্যাস গিল মানে ওই আপনার ওই গ্যাস পাওয়া যায় অনলাইনে, ওটাই কি মানে রান্না করে খাওয়াটা কি অনলাইনে পাওয়া যায়? কথাটা কেটে গেল প্রথমত। বলছি গ্যাস গিল কি পাওয়া যায় সেটাই কেটে গেল। স্টিমের মাধ্যমে। আচ্ছা, না আমার জানা নেই। গ্যাস গিল শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি, বাট আমার জানা নেই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে চলুন আজকের মতন ক্লাসটাকে আমরা এন্ড করছি এখানে। নেক্সট উইকে আবার দেখা হচ্ছে সবার সাথে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। বাই। থ্যাংক ইউ ম্যাম। হ্যাভ আ গুড ডে।